কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 11 এর যে রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন অর্থাৎ কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার রয়েছে সেই অধ্যায়ের সবথেকে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব VSEPR থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যোজ্যতা কক্ষক বন্ধন জোড় বিকর্ষণ তত্ত্ব। আমরা আজকে দেখব এর মাধ্যমে আমরা কি করে সমযোজী অণুর গঠন খুব সঠিকভাবে নির্ণয় করতে পারি। ভিডিওর শুরুতেই একটা কথা বলি, এই ভিডিওতে শুধুমাত্র 2D নয়, আমি তোমাদের বোঝানোর জন্য একেবারে সম্পূর্ণ 3D মডেল করবো, অর্থাৎ এই থার্মোকলের বলগুলোকে ইউজ করব করে প্রতিটা গঠনকে 3 ডাইমেনশনালি করে দেখাবো, যাতে তোমাদের ত্রিমাত্রিক দেশে অণুগুলো কিভাবে বিন্যস্ত সেটা বুঝতে খুব সুবিধা হয়। সঙ্গে একটা কথা বলি, এবার থেকে আমাদের ক্লাস 11এরও যে ভিডিও আসবে সেগুলোও কিন্তু প্রতিটা অংশ খুব ডিটেলসে পড়ানো হবে, অর্থাৎ ভিডিও হয়তো একটু লং হবে কিন্তু ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। ঠিক যেমন আমাদের নমেনক্লেচারের ভিডিও আসছে, 2-1 দিনের মধ্যেই নমেনক্লেচার আরো বেশ কিছু ভিডিও আমাদের আসবে, ঠিকভাবে আমরা ডিটেলসে প্রত্যেকটা টপিককে ধরে ধরে আলোচনা করছি। এবার থেকে ক্লাস 11এর সমস্ত টপিককে আমরা খুব ধরে আলোচনা করবো। সুতরাং আশা রাখবো যারা এই ভিডিওটা দেখবে তারা একটু নিজেদের ক্লাস 11-এ যে সমস্ত মাধ্যমিকের ফল বেরোনোর পরে নতুন ছাত্রছাত্রীরা সায়েন্সে ভর্তি হয়েছে বা যারা আগে থেকে ভেবে রেখেছিল তাদের সঙ্গে একটু ভিডিওগুলো শেয়ার করতে। আশা রাখবো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটা কিন্তু সত্যি তোমাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, এবং নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে প্লিজ একটু শেয়ার করো। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? VSEPR থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। বিজ্ঞানী গিলেস্পি, স্যাডউইক, পাওয়েল এরা মূলত এই তত্ত্বের প্রবক্তা ছিল। তাহলে সবার প্রথমে আমরা বুঝবো এই তত্ত্বটার নাম এরকম কিরকম। আমরা বাংলাটা একটু লিখি, যোজ্যতা কক্ষের বন্ধন জোড় বিকর্ষণ তত্ত্ব, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আসলে কোনো সমযোজী অণুর আমরা যখন গঠন নির্ণয় করতে চাই, অর্থাৎ তার বিভিন্ন বন্ধনগুলো ত্রিমাত্রিক দেশে কিভাবে বিন্যস্ত আমরা সেটাকে বের করতে চেষ্টা করব। সেখানে গুরুত্বপূর্ণ কি দেখো, বন্ধন জোড় হোক আর নিঃসঙ্গ জোড় হোক সবই কিন্তু তৈরি ইলেকট্রন দিয়ে, অর্থাৎ বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়েরা সবসময় একে অপরকে বিকর্ষণ করবে। তাই তারা ত্রিমাত্রিক দেশে এমন ভাবে বিন্যস্ত হতে চেষ্টা করবে, কি বলছি, ত্রিমাত্রিক দেশে তারা এমন ভাবে বিন্যস্ত হতে চেষ্টা করবে যাতে করে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলটা মিনিমাম হয়। তাহলে এই তত্ত্বের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে যোজ্যতা কক্ষের বন্ধন জোড়ের বিকর্ষণ। কারণ বন্ধন জোড় ও ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ জোড় এরা একে অপরকে বিকর্ষণ করে। কার বিকর্ষণ কম কার বিকর্ষণ বেশি সেগুলো ধীরে 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 ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। একে অপরকে বিকর্ষণ করে কারণটা কি? কারণ দেখো সবই তো ইলেকট্রন দিয়ে তৈরি, কারণ তাদের আধান ঋণাত্মক বলতে আমি বলছি তারা মাইনাস হয়ে নেই, কিন্তু বন্ধন জোড় হোক আর নিঃসঙ্গ জোড় হোক তারা তৈরি কি দিয়ে? ইলেকট্রন দিয়ে। তাহলে সবাই যেহেতু তারা নেগেটিভলি চার্জ, অবশ্যই তারা একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে? তারা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইবে। এই দূরে সরে যাওয়ার প্রবণতাই কিন্তু তৈরি করবে কি VSEPR তত্ত্বের মূল ভিত্তি, অর্থাৎ এই ইলেকট্রন জোড়গুলোর বিকর্ষণ কিভাবে হবে, তার প্রভাব বন্ধন কোণের ওপর কিভাবে পড়বে, সেই সমস্ত কিছু আর অনেক কিছু আজকে ভিডিওতে আলোচনা হবে। চলো আমরা ফার্স্ট পয়েন্ট নাম্বার 1টা দেখি। পয়েন্ট নাম্বার 1টা মূলত এটাই যেটা বলছিলাম, যে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় তারা নিজেদেরকে এমন ভাবে ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত করবে যেন তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলটা মিনিমাম হয়, স্টেরিক রিপালশন যেন মিনিমাম হয়। তাহলে কি সূত্র 1, বন্ধন জোড় ও নিঃসঙ্গ জোড় এ দুটো কি জিনিস বলে দিচ্ছি এক্ষুনি।
এমনভাবে বিন্যস্ত হবে তাদের মধ্যবর্তী বিকর্ষণ সর্বনিম্ন হয়। অর্থাৎ দে ফিল মিনিমাম রিপালশন। সেটা বন্ধন জোড় হোক আর নিঃসঙ্গ জোড় হোক। বন্ধন জোড় কি? বন্ধন জোড় হচ্ছে যখন সমযোজী বন্ধন গঠিত হয়, তোমরা সেই ক্লাস 10 থেকেই পড়ে এসছো। তাহলে কি হয়, ধরো একটা অণু রয়েছে, খুব সহজ বলছি, এইচ। তাহলে এই যে এইচ এর মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, এই যে বন্ধনটা তৈরি হচ্ছে কি দিয়ে? দুটো করে ইলেকট্রন দিয়ে। তাহলে এই দুটো ইলেকট্রনকে আমরা বলবো বন্ধন জোড়। এই দুটো ইলেকট্রনকে আমরা কি বলবো? বন্ধন জোড়। ইংরেজিতে বলা হয় বন্ড পেয়ার, বিপি, বন্ড পেয়ার। আর ধরো অ্যামোনিয়া বা নাইট্রোজেন, এদের অণুর ক্ষেত্রে কি ছিল? যোজিত কক্ষে ইলেকট্রন যারা বন্ধনে অংশ নেয়নি, এদের আমরা বলি নিঃসঙ্গ জোড়, মানে এদের সঙ্গী নেই, তাই এরা নিঃসঙ্গ জোড়। ইংরেজিতে বলা হয় লোন পেয়ার, এলপি, বিপি এবং এলপি। তাহলে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় নিজেদের মধ্যে মিনিমাম রিপালশন হবে এমন ভাবে বিন্যস্ত হওয়ার চেষ্টা করবে। তাহলে সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের উপর নির্ভর করে কার গঠন কিরকম হবে সেটা আমরা এবার জানার চেষ্টা করবো। মানে কটি ইলেকট্রন জোড় থাকলে গঠন কিরূপ দেখতে হবে, 2 ডাইমেনশনালি বোর্ডে দেখাবো, 3 ডাইমেনশনালি উইথ থার্মোকল মডেল করে দেখাবো প্রত্যেকটা। তাহলে আমরা এখন আপাতত প্রথম যখন বেসিক স্ট্রাকচার বুঝছি, আমরা এখন নিঃসঙ্গ জোড়টা ধরছি না। নিঃসঙ্গ জোড় এলে কি হবে, গঠনে কি পরিবর্তন হবে, সেগুলো অবশ্যই ভিডিওর সামনের অংশে আলোচনা হবে। তাহলে প্রথম আমরা এখন বুঝবো বেসিক স্ট্রাকচার, অর্থাৎ বন্ধন জোড় অনুযায়ী গঠন কিরূপ হওয়া উচিত। প্রত্যেকটা আগে 2 ডাইমেনশনালি বোর্ডে করে নিই, তারপর 3 ডাইমেনশনালি একটা করে দেখাবো, ইজ এক্সাম্পল করে দেখাবো। তাহলে এখানে আমরা করছি কি, বন্ধন জোড় আর অণুর ধরন আর করবো, তার গঠন কিরূপ হবে। বন্ধন জোড় সংখ্যা যখন 2, কি বলছি, বন্ধন জোড় সংখ্যা 2, এখানে কিন্তু আমরা প্রথমেই বলে নিচ্ছি, এইটা আমরা যেটা করছি এখানে নিঃসঙ্গ জোড়কে কনসিডার করছি না। নিঃসঙ্গ জোড় এলে কি হবে, ইলেকট্রন জোড়ের উপর তার কি প্রভাব পড়বে গঠনে, তা অবশ্যই ভিডিওতে আলোচনা হবে। বন্ধন জোড় সংখ্যা 2 মানে অণুর ধরনটা কিরকম, এবি টাইপ। তাহলে দুটো বিন্দুর ক্ষেত্রে গঠন একটাই সম্ভব, তা হলো লিনিয়ার, রৈখিক। এ বি, এবং এদের কোণটা হচ্ছে 180 ডিগ্রি। যখন বন্ধন জোড় সংখ্যা 3, অর্থাৎ সরি এটা AB2, সরি এবি নয়, AB2 টাইপ, গঠন রৈখিকই থাকবে। AB3 যখন টাইপ হলো, অর্থাৎ বন্ধন জোড় সংখ্যা 3টি, তখন গঠন হচ্ছে সমতলিক ত্রিভুজ, ট্রাইগোনাল প্ল্যানার। এ তার সঙ্গে 3টে বি, যাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। যখন 4টে থাকবে, অর্থাৎ AB4, এই শুরু হলো হচ্ছে 3D স্ট্রাকচার। এখানে গঠন হচ্ছে চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল, চতুস্থলকীয়, টেট্রাহেড্রাল। এটাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার, এটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার। লিনিয়ার
টেট্রাহেড্রাল কিরকম, এ তার সঙ্গে এইভাবে দুটো বি থাকবে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। চলো এই তিনটে গঠন আগে আমরা থ্রি ডাইমেনশনালি দেখে নিই। তাহলে প্রথম হচ্ছে আমাদের টাইপ কি, এ বি টু টাইপ, অর্থাৎ একটা এ তার সঙ্গে দুটো বি থাকবে। আমি অগঠনগুলো আগে থেকে করে রাখিনি, একদম তোমাদের সামনে করে দেখাবো বলে। তাহলে আমরা এই একটা এ নিলাম এবং দুটো বি নিলাম, এটা আমাদের এ বড় বলটা, এই ছোট দুটো বল হচ্ছে আমাদের বি। আমি আপাতত সামনের দিকে গঠনগুলোর জন্য ছোট বলগুলোকে বি আকারে নেবো, বড় বলগুলোকে এ আকারে নেবো। তাহলে আমাদের গঠন কিরকম হবে, গঠন হবে হচ্ছে লিনিয়ার, অর্থাৎ দেখো আশা করি বুঝতে পারছো, এটা যে লিনিয়ার গঠন, এটার সঙ্গে ম্যাচ করো এ বি টু, অর্থাৎ একটা এর সঙ্গে দুটো বি আছে, এদের মধ্যবর্তী যে কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি কোণে আছে। যেদিক থেকে ইচ্ছা দেখতে পারো, ইটস এ লিনিয়ার স্ট্রাকচার, একটাই লাইন। তাহলে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এর সঙ্গে আর একটা বি জুড়তে হবে, তবে হবে এ বি থ্রি। চলো একটা বি জুড়ে ফেলি, দেখো এটাকে আমরা চেঞ্জ করবো না, ফটাফট করে ওর সঙ্গে বি জুড়ে যাব, তাতেই দেখো নতুন নতুন গঠন আমরা পেয়ে যাব। সরি কাঠিটা ভেঙে গেল, কিছু করার নেই, তো লোহার তার নয়। এবার দেখো ট্রাইগোনাল প্ল্যানার, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই তিনটের মধ্যবর্তী কোণ, এটার সঙ্গে ম্যাচ করাও এ বি থ্রি টাইপ মলিকুল, এটা এ, এটা হচ্ছে তিনটে বি, এ বি থ্রি টাইপ মলিকুল ট্রাইগোনাল প্ল্যানার। দেখে নাও এটা কিন্তু একটা তলে রয়েছে, ভালো করে বোঝো, এই তিনটে বি সবটা কিন্তু একই তলে রয়েছে, এই জন্য এর নাম ট্রাইগোনাল প্ল্যানার। আমি বোঝার সুবিধার জন্য এভাবে ধরেছিলাম, সেখানেও বুঝতে পারে এই যে তল, দেখো সবাই একটা তলে রয়েছে এবং এদের মধ্যবর্তী কোণটা কত, 120 120 120, তিনটে ইকুয়াল। এবার যদি আমাদের টেট্রাহেড্রালটা বুঝতে হয়, টেট্রাহেড্রালটা ভালো করে বোঝো। টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি হবে, এবার আমাদের বাকি দুটোকে আগে খুলতে হবে। এখানে নিয়মটা হচ্ছে দুটো থাকবে সেম প্লেনে, এই দুটোকে আমরা করলাম একই প্লেনে, এই যে এই দুটো এ আর বি, আর একটা এ হবে এর সামনে এবং আর একটা হবে হচ্ছে এর পিছনে। গঠনটা ভালো করে লক্ষ্য করো, দেখো এইখানের এই কোণগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। গঠনটা দেখো কিরকম রয়েছে, দুটো সেম প্লেনে, একটা প্লেন থেকে এগিয়ে একটা প্লেনের পেছনে, এই গাড়িটা একটু ছোট করে দিই আরো ভালো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো এই যে ঘটনাটা, এ বি ফোর টাইপ মলিকুল, এ বি ফোর, এটা এ একটা বি একটা বি, এই দুটো বি একই প্লেনে আছে, এটা কোথায় আছে, সামনের দিকে, এই যে দেখো এগিয়ে আছে, এটা পেছন দিকে, যে কোনো দিকে ঘোরাও, আবার দুটোকে একই প্লেনে ধরো, তাহলে এটা দেখো এটা প্লেন থেকে সামনের দিকে, এটা পেছন দিকে, এই দুটোকে প্লেনে ধরতে পারো। তাহলে এদের মধ্যে কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট। এই স্ট্রাকচারটাকে বলা হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলক। আরেকটু নিচের দিকে হয়, আসলে
এরকম হওয়া উচিত। এবার আমরা পরের টাইপ গুলোতে চলে আসি। পাঁচটা যখন ইলেকট্রন জোট থাকবে অর্থাৎ AB5, তখন যে গঠন তার নাম হচ্ছে TBP, ট্রাইগোনাল বাইপিরামিড। বাংলায় বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড, TBP। এ তিনটে বি থাকবে একই প্লেনে, একটা বি ওপরে একটা বি নিচে। এবার আবার এই কোণগুলো 120, এই কোণটা হচ্ছে 90। চলো এবার একটা একটা করে 3 ডাইমেনশনালি দেখি, না হলে কিন্তু এবার গুলিয়ে যাবে। এটা হচ্ছে যে তিনটে বি একই প্লেনে রয়েছে, আর এবার ওপরে একটা বি হবে, নিচে একটা বি হবে। চলো ওপর নিচে একটা করে বি দিয়ে দিই। এই একটা বি, ত্রিকোণীয় দ্বিপিরামিড, আর একটা নিচে বি। এবার জিনিসটা ভালো করে লক্ষ্য করো, টিবিপি স্ট্রাকচারটা কিরকম। এই যে বন্ধনগুলো, এই তিনটে বন্ধন একই প্লেনে রয়েছে, অর্থাৎ এই তিনটে বি সেম প্লেনে আছে। এটা 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 এই যে তিনটে, যে তিনটেকে আমি মার্ক করছি, এইটা একটা, এটা একটা, এবং এটা একটা। এই তিনটেকে বলা হয় হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড। ভালো করে বোর্ডের স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করাও। দেখো এই যে তিনটে বি, এই তিনটে বি হচ্ছে এই তিনটে, যারা একই প্লেনে রয়েছে, এদের মধ্যে কোণ 120। আর এই যে ওপরে আর নিচে দুটো, এদেরকে বলা হয় অ্যাক্সিয়াল বা অক্ষীয়। দেখো এদের সঙ্গে এর কোণটা কত, 90 ডিগ্রি, এবং এদের নিজেদের মধ্যে কোণটা কত, 120 ডিগ্রি। ভালো করে দেখো, আরেকবার দেখাচ্ছি। এইটার সঙ্গে এই কোণটা কত, 90 ডিগ্রি, বা এদিকে 90 ডিগ্রি, কিন্তু এদের নিজেদের মধ্যে কোণ 180 ডিগ্রি। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটা কি, এটা হচ্ছে টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিড। কি বললাম, একবার বলছি, টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিড, বা বাংলায় বলে ত্রিকোণীয় দ্বিপিরামিড। দিস থ্রি বন্ড ইজ নোন অ্যাজ ইকুইটোরিয়াল বন্ড, বাংলায় বলা হয় অক্ষীয় বন্ধন, এবং ওপরে এবং নিচেরটাকে বলা হয় নিরক্ষীয় বন্ধন। চলো আমরা এর পরেরটা একটু দেখি। থাক এটা 6টা ইলেকট্রন পেয়ার AB6, যাকে বলা হয় অষ্টতলীয় অক্টাহেড্রাল গঠন। সেখানে কিরকম থাকে, এ 4টে বি থাকে একই প্লেনে, একটা উপরে একটা নিচে। এখানে সবকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো বি এর মধ্যে কোণ 180 ডিগ্রি। চলো তাহলে এই গঠনটা আমরা করে দেখি কিরকম হবে। এই চারটে হচ্ছে আমাদের সেম প্লেনের চারটে, যাদের মধ্যে কোণটা 90 ডিগ্রি। এই যে এই চারটে বি এইভাবে আছে একই প্লেনে। এবার একটা বি থাকবে এর ওপরে, একটা বি থাকবে এর নিচে। চলো উপরে আর নিচের বি গুলো কাটকে দিই। আর একটা বি আমি রেডি করে নিই। তাহলে এই চারটে ছিল, এই একটা বি এবং এই আর একটা বি। লুক এট দিস, সমস্ত কোণ কিন্তু 90। এটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, তলীয় বা
তলকীয়। অক্টাহেড্রাল স্ট্রাকচার। তাহলে এখানেও কিন্তু এই চারটে হচ্ছে ইকুইটোরিয়াল, এদের হচ্ছে অ্যাক্সিয়াল। এবার এটাকে ঘুরিয়ে দেওয়া কিন্তু কোনো ব্যাপার নেই, যদি ঘুরিয়ে দিই তাহলে কি হয়ে গেল, এই চারটে ইকুইটোরিয়াল, এই দুটো অ্যাক্সিয়াল। এখানে সমস্ত কোণ 90, যে কোনো একটা এদের মধ্যে কোণ 180। আশা করছি এই স্ট্রাকচারগুলো দেখার পরে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। চলে আসি আমাদের স্ট্রেস স্ট্রাকচারে। যদি 7টা থাকে, AB7 একে বলা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড। এখানে এর সঙ্গে 5টা বি থাকবে, যাদের নিজের মধ্যে কোণ 72 ডিগ্রি, উপরে ও নিচে একটা করে বি থাকবে। চল আগে প্লেনের 5টা বি করে নি, এবার উপরের নিচের বিটা আমাকে এই বড় বল দিয়ে করতে হবে, কারণ ছোট বল আমার কাছে আর নেই। রেডি করে নিলাম। আমি চাইলে গঠনগুলো আগে করে রাখতে পারতাম, কিন্তু তোমাদের সামনে করে দেখাবো বলে গঠনগুলো আমি করে রাখি। কিন্তু ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবারে দেখো, এখানে 5টা থাকবে হচ্ছে সেম প্লেনে, যাদের নিজেদের মধ্যে কোণ 72 ডিগ্রি। দুটো হলো, তিনটে, চারটে, 5টা। তাহলে এই 5টা হচ্ছে আমাদের ইকুইটোরিয়াল বন্ড। দেখে না, এই 5টা একই প্লেনে রয়েছে, এদের মধ্যে কোণ 72 ডিগ্রি। আর এখানে অ্যাক্সিয়াল দুটো, এই বড় বল দিয়ে দিচ্ছি, এই একটা অ্যাক্সিয়াল এবং এই নিচের দিকে আর একটা অ্যাক্সিয়াল। তাহলে দেখো, এদের মধ্যে কোণগুলো 72 ডিগ্রি, এবং এই ওপরের সঙ্গে এই কোণগুলো কত, 90 ডিগ্রি। এই কোণটা কত, 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের পেন্টাগোনাল বাইপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড হবে। এখানে পঞ্চকোণে 1 2 3 4 5, ওপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাহলে এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। সমস্ত ধরনের বেসিক স্ট্রাকচারগুলো আমি বলে দিলাম। এগুলো আবার একটু পরে কাজে লাগবে পরের থিওরি পড়ার জন্য, সেজন্য এটাকে আমরা সামনেই রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভিএসসি এর একদম বেসিক জিনিস আমরা বুঝে গেলাম, কোন গঠনগুলো দেখতে কিরকম। আশা করি এটা দেখার পরে আর সমস্যা থাকবে না। চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2-তে কি বলা হচ্ছে, এই যে বিকর্ষণ বলের মান, তা সব থেকে কম হচ্ছে বন্ড পেয়ার উইথ বন্ড পেয়ার, অর্থাৎ বন্ধন জোড় বিকর্ষণ বল হচ্ছে মিনিমাম। সব থেকে কম বিকর্ষণ বল কাদের মধ্যে, বন্ড পেয়ার উইথ বন্ড পেয়ার। তার থেকে বেশি হচ্ছে বন্ড পেয়ার উইথ লোন পেয়ার উইথ বন্ড পেয়ার, লিখলেও ব্যাপার, কিছু ব্যাপার নয়। আর সব থেকে বেশি বিকর্ষণ কাদের মধ্যে, লোন পেয়ার উইথ লোন পেয়ার। তাহলে দেখো, লোন পেয়ার যদি থাকে, অর্থাৎ যদি নিঃসঙ্গ জোড় থাকে, তাহলে আমাদের কিন্তু বন্ধন জোড়কে নিঃসঙ্গ জোড় বিকর্ষণ করবে, ফলে বন্ধন কোণ কমবে। এটা যে ভিএসসি এর পয়েন্ট নাম্বার 2। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে ইলেকট্রন জোড়টা বের করবো কি করে। তবে তোমরা বন্ড পেয়ার লোন পেয়ার বের করতে পারো, চলো ওই পদ্ধতিটাকে শিখে নিই। ইলেকট্রন জোড় নির্ণয়, ইলেকট্রন জোড় নির্ণয়, ইংরেজিতে বলা হয় ইপি ক্যালকুলেশন, ইলেকট্রন পেয়ার। আমরা ইলেকট্রন জোড় বের করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব, অবশ্যই ভিএসসি পেয়ারের ক্ষেত্রে প্রথমে করব হচ্ছে ভি,
নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল এলিমেন্ট, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা প্লাস এক্স, সংযুক্ত একযোজী পরমাণু মাইনাস ক্যাটায়নিক চার্জ প্লাস অ্যানায়নিক চার্জ যদি থাকে, এ দুটো কিন্তু সবসময় থাকবে না, যদি থাকে তাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে কোনটাকে লিখে দিই? ভি, কেন্দ্রীয় পরমাণুর, এটা দরকার হলে লিখে নাও, নোট ডাউন করে নাও, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা সংযুক্ত একযোজী পরমাণু, খেয়াল রাখবে এখানে কিন্তু একযোজী পরমাণুগুলোকেই ধরা হবে, দ্বিযোজী বা ত্রিযোজী পরমাণুকে ধরা হবে না। সংযুক্ত একযোজী পরমাণু, সি ক্যাটায়নিক আধান, আর এ হচ্ছে অ্যানায়নিক আধান। যদিও দুটো একসঙ্গে তো কখনোই থাকবে না, যদি থাকে অবশ্যই ওটা সবসময় থাকবেও না, অ্যানায়নিক আধান। এখান থেকে আমরা ইলেকট্রন জোড় বের করব, তারপর দেখব কোথায় কটা বন্ড পেয়ার আছে, কটা লোন পেয়ার রয়েছে এবং তার কি প্রভাব পড়ছে বন্ধন কোণের ওপর। সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু পয়েন্ট নাম্বার 2-তে। চলে আসি তাহলে আমরা এটাকে, দরকার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি রেখে দিচ্ছি একটুখানি সময় বুঝি। 3টে গঠন নিয়ে আমরা আলোচনা করব, বেশিরভাগ বইতে এই 3টে দিয়ে এক্সাম্পলটা দেওয়া থাকে, তাহলে তোমরা পড়ে ভালো বুঝতেও পারবে। কি কি গঠন নিয়ে আমরা আলোচনা করব? মিথেন, অ্যামোনিয়া ও জল, এই 3টে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে প্রথম আমরা মিথেনটাকে দেখি, তারপরে প্রত্যেকটা গঠনের লোন পেয়ারের কি প্রভাব পড়বে সেটাও আলোচনা করব। তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন পেয়ার বের করতে চাই, তাহলে কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন এবং 4টে হাইড্রোজেন রয়েছে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 4। 4টে দেখো যেহেতু 4টেই হাইড্রোজেন রয়েছে, তার মানে 4টেই হচ্ছে বিপি, বন্ড পেয়ার, বন্ধন জোড়, এখানে কোনো এলপি নেই। চলে এলাম আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে। ইপি, নাইট্রোজেনের শেষ কক্ষে 5টা ইলেকট্রন, 3টে হাইড্রোজেন, 4টে ইপি, অর্থাৎ এক্ষেত্রেও 4টে ইপি, এক্ষেত্রেও 4টে ইপি, কিন্তু এখানে 4টে ইপির মধ্যে 3টে বিপি, কারণ 3টে নাইট্রোজেন রয়েছে এবং একটি হচ্ছে এলপি, অর্থাৎ 3টি বন্ধন জোড় এবং একটি নিঃসঙ্গ জোড়। তাহলে এবার আমরা তাহলে দেখতে পাবো এই নিঃসঙ্গ জোড় কি প্রভাব ফেলবে, অর্থাৎ এখানে সবকটা বন্ধন জোড়, এখানে একটা নিঃসঙ্গ জোড়। এবার জলের ক্ষেত্রে দেখি কি বেরোয়। 6 যোগ 2/2 4 2bp প্লাস 2lp। দেখো এদের যেহেতু প্রত্যেকটার ইলেকট্রন জোড় সংখ্যা 4, তাহলে প্রতিটারই কিন্তু বেসিক স্ট্রাকচার একই আমাদের, কিন্তু এখানে সি, তার সঙ্গে সবকটা হাইড্রোজেন আছে, কোনো নিঃসঙ্গ জোড় নেই। অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু বেসিক গঠন এটাই, কিন্তু এই একটা হচ্ছে তার মধ্যে কি নিঃসঙ্গ জোড়, বাকি 3টে হচ্ছে বন্ধন জোড়। জলের ক্ষেত্রেও কিন্তু বেসিক স্ট্রাকচার একই, কিন্তু এখানে কি দুটো নিঃসঙ্গ জোড়, এবং এদের হচ্ছে বন্ধন জোড়। তাহলে এখানে প্রত্যেকটা হচ্ছে বন্ধন জোড়, বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ, কোনো নিঃসঙ্গ জোড় নেই, কিন্তু এখানে কি এই নিঃসঙ্গ জোড়টা এই বন্ধন জোড়টাকে বিকর্ষণ করবে, এখানে আবার এই দুটো নিঃসঙ্গ জোড় নিজেদের বিকর্ষণ করবে, তারা আবার এই বন্ধন জোড়টাকে বিকর্ষণ করবে। ভালো করে বোঝো, এখানে সবকটা বন্ধন জোড়, কোনো নিঃসঙ্গ জোড় নেই ইন কেস অফ মিথেন। অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা নিঃসঙ্গ জোড়, 3টে বন্ধন জোড়। জলের ক্ষেত্রে দুটো নিঃসঙ্গ জোড়, দুটো বন্ধন জোড়। সে কারণে কি হয়, অ্যামোনিয়াতে যে কোণটা থাকে
109 ডিগ্রি 28 মিনিট, সরি মিথেনে, অ্যামোনিয়ায় সেই কোণটা কমে হয়ে যায় মোটামুটি 107 ডিগ্রি, জলের ক্ষেত্রে প্রায় 104.5 ডিগ্রি। অর্থাৎ দেখো এখানে কিন্তু বন্ধন কোণ হ্রাস পেয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের প্রভাবে বন্ধন কোণ হ্রাস পাবে। কারণটা কিরকম? ধরো আমরা আবার যদি সেই আমাদের 3 ডাইমেনশনাল গঠনের দিকে চলে যাই, তাহলে তোমাদের সুবিধার জন্য আমি কি করছি, এই ছোট বলগুলোকে ধরে নিচ্ছি হাইড্রোজেন। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন, সবকটা ছোট বল হচ্ছে হাইড্রোজেন। আর এই যে বড় বলগুলোকে যুক্ত করব এগুলো হচ্ছে আমাদের লোন পেয়ার, এলপি, লোন পেয়ার। তাহলে পরে আরো সুবিধা হবে আমাদের বুঝতে। তাহলে একটা তো আমাদের সেন্ট্রাল অ্যাটম ধরতে হবে, সেটা কিছু করার নেই। তাহলে এটা ধর আমাদের ধরে নিলাম আমরা সেন্ট্রাল অ্যাটম। তাহলে এর সঙ্গে কি হবে? অ্যামোনিয়ার ক্ষেত্রে সবকটা হাইড্রোজেন, তাহলে প্রতিটাই হচ্ছে ছোট বল। এই একটা, সরি ওটা অ্যামোনিয়া বলে ফেলেছি, ভেরি সরি, মিথেনের ক্ষেত্রে এই একটা, এই একটা, এবং এই একটা। যাদের আগের বার বুঝতে অসুবিধা হয়েছে এখন আবার একবার বুঝে নাও, এবার একদম সুন্দর হয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো নিঃসংযোজন নেই। তাহলে এদের প্রত্যেকটার মধ্যে কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, কারণ এদের মধ্যে বিকর্ষণটা ইকুয়াল। এ কে যেভাবে বিকর্ষণ করছে এও একে করছে, এও কে সেভাবে করছে। এবার অ্যামোনিয়ার সময় একটা বেরিয়ে গিয়ে সেখানে কি এলো? একটা এলপি এলো। তাহলে আমরা এলপি কোনগুলোকে বলছিলাম? এই বড় বলগুলোকে। এটা হচ্ছে আমাদের এখন লোন পেয়ার। এইটা কি? এটা হচ্ছে আমাদের লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ারটা কি করবে? এই বন্ড পেয়ারগুলোকে বিকর্ষণ করবে, অর্থাৎ এগুলোকে চেপে দেবে। ভালো করে বোঝো, এই লোন পেয়ার, এটাকে আমরা লোন পেয়ার ধরে নিচ্ছি, এই বড় বলটাকে আমরা লোন পেয়ার ধরে নিচ্ছি নিজেদের সুবিধা। পেয়ার মানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন থাকার কথা, কিন্তু আমরা দুটো এখানে লাগালে হ্যাপাজার্ড হয়ে যাবে বলে আমি একটাই লাগাচ্ছি। এটাকে আমরা কি ধরে নিচ্ছি? যে এটার গায়ে লোন পেয়ার বলে লেখাও আছে, চেঞ্জ করে দিই। এই এটা হচ্ছে আমাদের এলপি, লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ার এই তিনটে বন্ড পেয়ারকে বিকর্ষণ করে এদের বন্ধন কোণটাকে কমিয়ে দেবে। তাহলে এই স্ট্রাকচারটা কি যাবে? পিরামিডাল, কারণ এটা তো গঠনে অংশ নিচ্ছে না, এটা তো লোন পেয়ার, এটা বাস্তবে নেই, নেই এটা। এটাই হচ্ছে অ্যামোনিয়ার গঠন। এখানে যেটা রয়েছে লোন পেয়ার, লোন পেয়ারটাকে আমরা এইভাবে দেখাচ্ছি লোন পেয়ার। তাহলে এটা বাদ দিয়ে তাহলে এই গঠনটা কিরকম দেখতে দেখো? পিরামিডাল। এটাকে যদি আমরা একটা তলে রাখি এটা কিরকম? পিরামিডের মতো দেখতে লাগবে। জলের ক্ষেত্রে আবার দুটো লোন পেয়ার, তার মানে দুটো বড় বল আমাদের যুক্ত করতে হবে। এই একটা লোন পেয়ার এবং আরো একটা বড় বল যুক্ত করে দিই। এটা আমাদের আর একটা লোন পেয়ার। তাহলে এবার দেখো কি হবে? এই লোন পেয়ার এই বন্ড পেয়ারগুলোকে আবার বিকর্ষণ করবে। এবার এই দুটো লোন পেয়ার আগে নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, তারা আবার এই বন্ড পেয়ারটাকে বিকর্ষণ করবে। তাহলে বাস্তবে কিন্তু এ দুটো নেই। তাহলে এর গঠনটা কিরকম? ভি আকৃতি বিশিষ্ট। জল হচ্ছে ভি শেপ, এবং এই যে দুটো লোন পেয়ার এদের রয়েছে, এই লোন পেয়ারের বিকর্ষণের প্রভাবে কি হয়েছে? এই বন্ধন কোণটা আরো কমে যাবে, কারণ এরা এই দুটোকে বিকর্ষণ করবে। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। তাহলে গঠনগুলো কিরাম পেলাম? এটা হচ্ছে চতুস্তলকীয়, এটা হচ্ছে পিরামিডের মতো, এবং লাস্টেরটা হচ্ছে ভি আকৃতি বিশিষ্ট, ভি শেপড। তাহলে হয়ে গেল ভিএসসি পেয়ারের পয়েন্ট নাম্বার 2 ডিটেলস আলোচনা। চলে আসি ভিএসসি পেয়ার পয়েন্ট নাম্বার 3 তে। পয়েন্ট নাম্বার 3 তে কি বলা হচ্ছে? যদি লোন পেয়ার বন্ড পেয়ার একই থাকে সেক্ষেত্রে বন্ধন কোণ নির্ভর করবে কিসের উপর? কেন্দ্রীয় পরমাণু এবং সংযুক্ত পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির উপরে।
অর্থাৎ এখানে সূত্রটা এরকম, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ কমবে, সরি বন্ধন কোণ বাড়বে, বন্ধন কোণ বাড়বে। সংযুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ কমবে। তারপরে এক্সাম্পল নেব NH3 এবং NF3। দেখো দুটোতেই হচ্ছে 3টে করে বন্ড পেয়ার, একটা করে লোন পেয়ার। NH3 তে হচ্ছে নাইট্রোজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক, ফলে এই বন্ধন জোড়গুলো কি হবে, নাইট্রোজেনের দিকে সরে যাবে। আর NF3 তে ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য বন্ধন জোড়গুলো ফ্লুরিনের দিকে বেশি করে সরে আসবে। ফলে এই বন্ধন কোণটা এর থেকে বড় হবে, অর্থাৎ অ্যামোনিয়ার বন্ধন কোণ বেশি হয়ে যাবে ফ্লুরিনের থেকে। বুঝে নি ব্যাপারটা কিরকম? ধরো আবার আমরা এই ঘটনাটাকে বানাই, এই NH3 আর একটা খালি এর সঙ্গে জুড়ে নিই, এই হয়ে গেল হচ্ছে NH3 বা NF3, যা ইচ্ছা ভাবতে পারো। ভালো করে বোঝো, লোন পেয়ারটা দিয়ে এবার আর ঝামেলা বাড়াচ্ছি না। লোন পেয়ার তো দু ক্ষেত্রেই আছে। যখন এই মধ্যের পরমাণুটা বেশি তড়িৎ ঋণাত্মক, মানে কি ইলেকট্রনগুলো সব এর দিকে সরে গেছে, তাহলে এর দিকে যখন ইলেকট্রন সরে গেছে মানে কি এখানে অল্প জায়গায় ইলেকট্রন জড়ো হলে এদেরকে বিকর্ষণ করে বন্ধন কোণটা বাড়িয়ে দিচ্ছে। ভালো করে বোঝো, এটা হচ্ছে আমাদের N, নাইট্রোজেন। তাহলে N এর দিকে যখন ইলেকট্রনগুলো সরে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন গুলো বেড়ে যাচ্ছে, ফলে এই বন্ধন কোণটা বড় হয়ে যাচ্ছে। আরো সহজ একটা বুঝতে পারি, ধরো আমাদের হাতের এই জায়গাটা N, এবার ধরো এই বন্ধন জোড়টা এরকম ভাবে হাতের কাছে চলে এলো, তাহলে কি হবে, এই যে দুটো আঙুল বেশি ফাঁকা হয়ে যাবে। এটা এখানে থাকার থেকে যদি এটা এখান থেকে সরে যায় তাহলে কি হবে, এই যে দুটো আঙুল বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে যত কেন্দ্রীয় পরমাণুর দিকে সরছে বন্ধন কোণ বাড়ছে। এবার ধরো NF3 থেকে ইলেকট্রনগুলো এর দিকে সরে থাকবে, কারণ এটা তখন ফ্লুরিন, এটা বেশি তড়িৎ ঋণাত্মক, ফলে এদের মধ্যে বিকর্ষণটা কমবে, ফলে বন্ধন কোণ কমবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ বাড়বে, সংযুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাড়লে বন্ধন কোণ কমবে। VSE পেয়ারের রুল নাম্বার 3। তাহলে দেখো এই যে 3টে রুল আমরা আলোচনা করলাম, এই 3টে রুল থেকে আমরা কি বুঝতে পারছি মোটামুটি, যে অণুর গঠনের উপরে বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড়ের প্রভাব কি। অর্থাৎ পয়েন্ট নাম্বার 1, 2 and 3 আমরা আলোচনা করলাম। বিএসসি পেয়ারের পরের ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে বিএসসি পেয়ারের ক্ষেত্রে বাকি দুটো পয়েন্ট এবং বেশ কিছু এক্সাম্পল আলোচনা করলে তবেই কিন্তু আমাদের ক্লিয়ার হবে। অর্থাৎ লোন পেয়ার এলে গঠনের কিভাবে পরিবর্তন হয় তার ডিটেলস আলোচনা করবো। অবশ্যই সব সময় আমাদের হাতে থাকবে 3D মডেল। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শুরুতে যেমন অনুরোধ করেছিলাম একটা লাইক করে অবশ্যই একটু নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে বা আমাদের কোনো সাজেশন দেওয়া থাকলে তা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় অতিবাহিত করলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।